নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছানুসারে সফল হব, তাই তো? তাহলে এসো, আজকে একটা সাঁওতালি লোককথা তোমাদেরকে শোনাই। শুধু শোনাই কেন, আমি নিজেও পড়বো, নিজেও জানবো। তার সাঁওতালি লোককথা মানে এগুলো হলো খুব মাটির কাছাকাছি, এইটুকুনি তো আশা করতে করতে পারি। তো এখানে বেশ কেউ একজন মাদল না ধামসা মাদল বাজাচ্ছে, হাতে অনেক কিছু রয়েছে, কে জানে কত কিছু। আচ্ছা, এই বইয়ের লেখক হলেন নন্দলাল ভট্টাচার্য। আর এটা বেস্ট বুকস কলকাতা থেকে প্রকাশিত হয়েছে। এটা 1365 সালে প্রথম রথযাত্রার সময় প্রকাশিত হয়। প্রচ্ছদ এঁকেছেন সোমেন মুখার্জি। আচ্ছা, তো চলো আমরা প্রথম গল্পটা পড়ে নিই। তো প্রথম গল্প কি, রাজকুমারের বুদ্ধি খরিদ। বাপরে, বুদ্ধিও কেনাকাটি হচ্ছে। তাহলে শুরু করি। রাজকুমারের বুদ্ধি খরিদ। সে যে ঠিক কতকাল আগের কথা তা জানা নেই কারো, তবে এটা সত্যি ঘটেছিল। ঘটেছিল যে রাজ্যে তার নামটাও রয়ে গেছে অজানাই, যেমন রাজার নামটাও বলতে পারে না কেউ। তবু শুরুটা এই রকম। এক ছিল রাজা, তার ছিল এক ছেলে, আর সেই ছেলেকে নিয়েই এই গল্প। রাজার ছেলে তাই বেড়ে উঠেছে আপন খেয়াল খুশি মতো। রাজা তাকে বলে, পড় পড় ওরে পড়, না পড়লে সব জানবি শুনবি কেমন করে চালাবি এই রাজ্য। কিন্তু কাকস্য পরিবেদনা, কে শোনে কার কথা। রাজপুত্র থাকে তার আপন খেয়ালে, লেখাপড়ায় মন নেই তার একদম, এতটুকু আগ্রহ নেই তার কোনো কিছু শেখায়। এইভাবেই দিন কেটে যায়। সে যে কত দিন তার হিসেব রাখেনি কেউ। তবে অনেকগুলো দিন, মাস, বছর পেরিয়ে রাজপুত্র পৌঁছয় যৌবনে। রাজপুত্র যখন খুব ছোট্টটি ছিল, সেই সময়ই রাজা দিয়েছিল তার বিয়ে। আসলে রাজপুত্রের বিয়ের জন্য তো আর কোনো গুণের দরকার হয় না, রাজা চাইলেই হয় তার ছেলের বিয়ে। তা এই রাজপুত্রেরও বিয়ে হয়েছে সেই ছোটবেলায়। তারপর কেটে গেছে এতগুলো বছর, কিন্তু রাজা তাকে বলেই যায়, ওরে পর পর লিখতে শেখ। একদিন কিন্তু রাজা ভীষণ রেগে গেল, বেশ কড়া গলায় ছেলেকে বলে, আমি তোকে কতদিন ধরে বলছি লেখাপড়া করতে, কিন্তু তাতে তোর কানই নেই। এত বড় রাজ্যের রাজা আমি, কিন্তু তুই এমনি হাঁদা গাধা। এই রাজ্য যে তোকেও শাসন করতে হবে, সে কথাটা বুঝিস না? আমি যখন থাকবো না, তখন তুই রাজ্যটা চালাবি কি করে? তুই রাজার ছেলে, তোর কাছে যখন কোনো গাঁও বুড়ো কিংবা কোনো দলের নেতা অথবা দেশের মোড়ল আসবে কোনো সমস্যা নিয়ে কথা বলতে, তখন তুই কি করবি? তুই কথা পর্যন্ত বলতে শিখলি না, কেমন করে তাদের সঙ্গে কথা বলবি? তারা যে সমস্যা নিয়ে আসবে কি বিচার করবি তার? আজ না হয় কাল আমি যখন থাকবো না, তখন তো দুর্দশা কি হবে ভেবেছিস একবারও? সত্যি কথা বলতে কি, রাজার সেদিনের বকুনি রাজপুত্রের মনে বড় লাগলো। সে ভাবে, বাবা যা বলছে তা সবই সত্যি। আর দেরি না করে আমি বরং বেরিয়ে পড়ি দেশে দেশে, তাহলে কিছু না কিছু শিখতে পারবো। এই কথা ভেবে গেঁজে বেশ কিছু টাকা করি আর 3 টুকরো সোনা নিয়ে রাজপুত্র বেরিয়ে পড়ল ভ্রমণে। যাবার আগে শুধু বউকে জানিয়ে গেল কথাটা। চলতে চলতে অনেক দূর গেল রাজপুত্র। লোকে বলে, অত রাস্তা চলেও রাজপুত্র তেমন কাউকে পেল না
যার কাছে কিছু যার কাছে কিছু শিখতে পারে, তাই চলা তার আর থামে না। একদিন শেষে রাজপুত্র বড়ই ক্লান্ত হয়ে পড়ে। লোকে বলে ঠিক সেই সময়ই তার নজরে পড়ল একজন চাষি মাঠে লাঙল দিচ্ছিল। সেই চাষি তাকে দেখে রাজপুত্র ভাবে, আর কাউকে পাবার আগে বরং এই চাষির কাছে একটু খৈনি চেয়ে আলাপ শুরু করি। এই না ভেবে রাজপুত্র চাষির কাছে চায় একটু খৈনি। তারপর খৈনি খেতে খেতেই শুরু করে আলাপ। বলে, আচ্ছা, এ অঞ্চলে কোনো কথাবোধি মানে কথা বলার ওস্তাদ আছে কি না বলতে পারো? চাষি বলে, কেন, কথাবোধির সঙ্গে কি দরকার তোমার? দেখো, সত্যি কথাই বলছি, আমি হচ্ছি অমুক দেশের তমুক রাজার ছেলে। আমি কিছুই শিখিনি এখনো, তাই কিছু শেখবার জন্য বেরিয়েছি দেশ ভ্রমণে। তাই এখানে যদি কোনো কথাবোধি থাকে, অথবা তুমি নিজেই যদি জানো, তাহলে আমাকে কিছু শেখাও। চাষি বলে, হ্যাঁ, সত্যি আমার জ্ঞান আছে, আমি তোমাকে দু চারটে জিনিস শেখাতেও পারি, অবশ্য যদি তোমার তা শেখার ইচ্ছে থাকে। রাজপুত্র বলে, আমি তো শিখতে চাই বলেই তো এত দূর দেশে এসেছি। এখন বলো, তোমার কি শেখানোর আছে? তবে প্রথমে একটা কথা জেনে নিই, তুমি কি মাগনা শেখাবে নাকি এর জন্য কিছু নেবে? মাগনা শেখাবো? না, কখনোই নয়। আমার শেখানোর জন্য তোমাকে নিশ্চয় কিছু দিতে হবে। ঠিক আছে, যদি কিছু দিতে হয় দেব। তুমি আমাকে যতগুলো জিনিস শেখাবে তার প্রত্যেকটার জন্য আমি তোমাকে এক টুকরো করে সোনা দেব। রাজপুত্রের কথার জবাবে চাষি বলে, বেশ, আমি তোমাকে শেখাবো, খুব মন দিয়ে শুনবে কিন্তু, আর যা বলবো তা জীবনে ভুলবে না। এখন শোনো, তুমি হচ্ছ রাজপুত্র, তাই কারো বাড়িতে কিংবা কোনো মোড়ল বা কোনো প্রজার সঙ্গে তোমার দেখা করতে যেতে হতেই পারে। সেখানে গেলে তোমাকে বসার জন্য তারা একটা চাদর কিংবা চাটাই বা একটা পিঁড়ি পেতে দেবে। তোমাকে বসার জন্য যাই দিক না কেন, বসতে বললেই সঙ্গে সঙ্গে বসবে না। তোমাকে যেটায় বসতে দিয়েছে সেটা একটু টেনে অন্য জায়গায় সরিয়ে তারপর বসবে, কেমন? এই হলো প্রথম শিক্ষা। দাও এবার এক টুকরো সোনা। রাজপুত্র সঙ্গে সঙ্গে তাই দেয়। চাষি আবার শুরু করে, এবার আমি তোমাকে আর একটা জিনিস শেখাবো। তুমি রাজপুত্র, তোমাকে চান করতে যেতে হবে। তা যেখানেই চান করো না কেন, সব সময় আঘাটায় চান করবে। সবাই যেখানে চান করে ভুলেও সেখানে চান করবে না, কেমন? এই হলো দ্বিতীয় শিক্ষা। রাজপুত্র সোনার দ্বিতীয় টুকরোটা দেয় চাষিকে। চাষি বলে, আরও একটা জিনিস তোমাকে শেখাবার আছে। তুমি রাজপুত্র, লোকজন তোমার কাছে আসবে কোনো বিরোধ নিয়ে কিংবা কোনো প্রস্তাব নিয়ে বা কোনো বিষয়ে কথা বলতে। এসব ক্ষেত্রে সবাইকে নিয়ে কথা বলবে, আর এ ব্যাপারে 10 জন বা 15 জন যা বলবে তাই মেনে নেবে। কখনোই নিজের মতটা চাপাবার চেষ্টা করবে না, তাদের কথা মান্যি করবে, কেমন? এই হলো আমার তৃতীয় শিক্ষা। রাজপুত্র এবার চাষিকে সোনার তৃতীয় টুকরোটাও দিয়ে বলে, দেখো, আমার কাছে আর সোনা নাই, আর কি তোমাকে দেব বলো তো? চাষি বলে, তোমার যখন আর সোনা নেই তাহলে আর শিখবে কি করে? তবে ঠিক আছে, আরও একটা জিনিস তোমাকে শেখাচ্ছি মাগনাই। বেশ, শেখাও। চাষি বলে, তুমি রাজার ছেলে, সেজন্যই বলছি, কখনোই কোনো সময় চট করে রেগে যেও না। রাগ হলেও তা চেপে রাখবে, প্রথমেই শক্তি প্রয়োগ করবে না। আগে অন্য পক্ষের কথা শুনবে, তারপর মনে মনে বিচার করবে, কেমন? প্রথমেই গণ্ডগোলে জড়াবে না। রাগ চেপে রেখে একবার দুবার সংশোধনের সুযোগ দেবে। তাতেও কাজ না হলে তোমার যা ইচ্ছে তাই করতে পারো তখন। ব্যাস, এটাই তোমাকে মাগনা শিখিয়ে দিলাম। তোমার সব সোনা ফুরিয়ে গেছে তাই, না হলে আমি তোমাকে আরও শেখাতে পারতাম। যাক, এবার তুমি তোমার কাজে যাও, আমিও আমার কাজ করি। এ কথার পর রাজপুত্র চলতে থাকলো। আবার সে মনে মনে ভাবে,
কি ছোট ছোট কথা দিয়েই না লোকটা আমায় বোকা বানিয়ে সোনার টুকরোগুলো সব নিয়ে নিল। ও যা বলল তা সত্যি না মিথ্যে তাই বা কে জানে। তারপর আবার নিজেই বলে, যাক, আগে পরীক্ষা করে তো দেখা যাক। এই রকম 7-5 ভাবতে ভাবতে চলছে রাজপুত্র। এক সময়ে তার খাবার দাবার সব ফুরিয়ে যায়। তখন ঠিক করে এই শহর থেকে আগে কিছু খাবার দাবার কিনে তারপর সে আবার এগোবে। এই ভেবে সে যায় শহরের বাজারে। জমজমাট বাজার, চারিদিকে সাজানো গোছানো দোকান, আর সবাই চেঁচাচ্ছে, এদিকে আসুন, এখানে সব সেরা জিনিস আছে, সস্তায় পাবেন, এদিকে এদিকে। কেউ কেউ বলে, না কিনলেন তো কি হলো, বসে একটু তামাক খেয়ে যান, এই সব আর কি। তো যাই হোক, অত হল্লার মধ্যে রাজকুমার তো ঢুকলো এক দোকানে। দোকানদার তাকে বসতে বলল বিছানো এক কাঁথার ওপর। বসতে গিয়েই রাজকুমারের মনে পড়ল তার ওই চাষি গুরুর কথা। সঙ্গে সঙ্গে সে কাঁথাটাতে একটু টান দিল, আর তখনই দেখতে পেল বেশ একটা বড় গর্তর ওপর বিছানো ছিল কাঁথা। সে যদি সোজাসুজি বসতো তাহলে ওই গর্তে পড়েই হয়তো মরতে হতো তাকে। রাজকুমার ভাবে, গুরু তাহলে জবর শিক্ষা দিয়েছে, না, সোনা দেওয়া সার্থক। রাজকুমার দোকান থেকে কিছু খাবার দাবার কিনে আবার চলতে শুরু করে, কিন্তু মনে কিন্তু গুনগুনিয়ে ওঠে শুধুই তার চাষি গুরুর কথাগুলি। হাঁটতে হাঁটতে সে যে কত দূর এসেছে তা কে জানে। এক জায়গায় সে দেখতে পেল বেশ বড় একটি পুকুর। পুকুর দেখেই রাজকুমার ভাবে, এখানে চানটা সেরে কিছু খেয়ে নিই, তারপর আবার অমনি চলবো নিজের পথে। পুকুরের কাছে গিয়েই মনে পড়ল তার গুরুর কথা। সঙ্গে সঙ্গে ঘাট ছেড়ে চলে গেল আঘাটায়। জামা কাপড় আর অন্য সব জিনিস রেখে রাজকুমার চানটা করে নেয়। তারপর সেখানেই খাওয়া সেরে রওনা হয় পথে। কিছু দূর গিয়েই মনে পড়ে তার, তাই তো, টাকার গেঁজটা তো সে ফেলে এসেছে সেই পুকুর পাড়ে। সঙ্গে সঙ্গে ছোট গিয়ে দেখে তার গেঁজ রয়েছে তেমনিভাবে। গেঁজটা কোমরে গুঁজতে গুঁজতে রাজপুত্র ভাবে, গুরু আমার সত্যি জবর। যদি ঘাটে চান করতাম তাহলে এতক্ষণে অন্য কেউ জল নিতে এসে নিয়ে যেত গেঁজ, আঘাটায় চান করার জন্যই ফেরত পেলাম টাকা। না, সোনা দেওয়া আমার সার্থক হয়েছে। রাজপুত্র হাঁটছে তো হাঁটছেই, হাঁটতে হাঁটতে হয়ে যায় সন্ধে। তখন গাঁয়ের লোকদের কাছে গিয়ে সে শোবার জন্য একটু জায়গা চায়। গাঁয়ের লোক বলে, যাও না গাঁও বুড়োর কাছে, ওখানেই তুমি থাকবে ভালো। তার আছে বেশ বড় চওড়া বারান্দা, কোনো কষ্টই হবে না তোমার। তাদের কথায় রাজকুমার সত্যি সত্যি যায় গাঁও বুড়োর কাছে। বলে, শোবার জন্য একটু জায়গা পেতে পারি? নিশ্চয়ই পারো, কিন্তু শুতে হবে বারান্দায়, তাতেই আমি খুশি। রাজপুত্রের সে কথায় গাঁও বুড়ো বলে, তবে যাও, ওই বারান্দায় রাহি পথিকদের জন্যই রয়েছে ওটা। রাজকুমার তাই যায়। সে বারান্দায় গিয়ে দেখে তার আগেই সেখানে এসেছে আর একজন। সে এক যোগী। খড় বিছিয়ে সে আয়োজন করছে শোয়ার। রাজকুমার তার কাছে কিছু খড় চায় শোয়ার জন্য, সেও দেয়। তাই বিছিয়ে শুয়ে পড়ে সে। কপাল মন্দ, ঘুমের মধ্যেই মারা যায় যোগী। সকালে উঠে দেখে গাঁও বুড়ো বলে রাজকুমারকে, দাঁড়াও, এখনই যেও না, ডাকি পঞ্চজনকে, তারা কি বলে শুনি, তারপর হবে ব্যবস্থা। সবাই এলে গাঁও বুড়ো বলে, এই 2 বিদেশি এসেছিল কাল রাতে, তারপর কি হয়েছে কে জানে, তবে সকালে দেখছি একজন মারা গেছে। এখন বলো সবাই কি করা যায়। চলল খানিকক্ষণ সলাপ পরামর্শ। তারপর ঠিক হয় ছুঁড়ে ফেলে দাও ওই মরাটা। কিন্তু ফেলবে কে? একজন বলে, কেন, যে কাল রাতে শুয়েছিল ওর পাশে সেই ফেলুক। আর সবাই বলে, হ্যাঁ হ্যাঁ, ওই ফেলুক, না ফেললে ওর যে অবস্থা হয়েছে এরও সেই হাল করব। কথাটা শুনে রাজকুমার বলে, তোমরা জানো না আমি একজন রাজকুমার, আমি কেন ফেলবো মরা, আমি পারবো না। রাজকুমারের কথা শেষ হবার আগেই তেড়ে আসে লোকগুলি। আর তখনই তার মনে পড়ে যায় তার গুরুর কথা,
5 জনের সিদ্ধান্ত অমান্য করো না কখনো। তাই সঙ্গে সঙ্গেই বলে, না না ঠিক আছে, আমি ফেলে দিচ্ছি ওকে। মরাটা সে ফেলে দেয় নদীর চরে। বুড়োরা বলে মরার কাপড় খুলে দিতে হয়। রাজকুমার তাই সেই যোগীর কোমরের কষি আলগা করে, আর তখনই দেখে তার কোমরের গেঁজে রয়েছে অনেক টাকা। রাজকুমার নিয়ে নেয় তা। এই সব করতে করতেই অবশ্য দুপুর গড়িয়ে যায়। রাজকুমার সেখানেই চান করে, কিছু খেয়ে আবার পাড়ি দেয় পথে। চলতে চলতে রাত হয়, বেশ গভীর রাত। রাজকুমার অবশ্য তখন পৌঁছে গেছে নিজের রাজ্যেই। একবার ভাবে সে বাড়ি গিয়ে ঘুমোবে, আবার ভাবে রাতটা বাইরে কাটিয়ে সকালে এসে যাবে বাড়ি। 7-5 ভেবে শেষে ঠিক করে, না আজ বাড়ি ফিরবো। তারপর সত্যি সত্যি সে বাড়ির পথে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে হাজির হয় তার বাড়িতে। সবাই তখন তলিয়ে রয়েছে ঘুমের সমুদ্রে। রাজকুমার তাই সোজা চলে যায় তার ঘরে, যেখানে সে থাকতো তার বউয়ের সঙ্গে। ঘরের কাছে এসে কিন্তু রাগে জ্বলে ওঠে তার সারা শরীর, মাথায় উঠে যায় রক্ত। তার ঘরের বন্ধ দরজার সামনে রয়েছে এক জোড়া জুতো আর একটা তরোয়াল। সে তরোয়ালটা তুলে নেয় খাপশুদ্ধ। তারপর বেশ চেঁচিয়ে বলে, এই কে কে ঢুকছে, কে ঢুকেছে আমার ঘরে? এখন ব্যাপারটা হয়েছে কি, সেই ঘরে তখন শুয়েছিল রাজকুমারের বোন আর বউ। রাজকুমার ঘরে নেই বলেই ননদ বৌদি মিলে ঘুমোতো ওই ঘরে। তার রাজকুমারের হাঁক ডাকে ঘুম ভেঙে যায় দুজনেরই। তারা আলো জ্বালে। রাজকুমারের বোন বলে, বৌদি দাদা ফিরেছে, আমি তাহলে চলে যাই অন্য ঘরে। এই বলে দরজা খুলতে গিয়ে দেখে তার দাদা দাঁড়িয়ে আছে খোলা তরোয়াল নিয়ে। দেখেই ভয় পিছিয়ে গিয়ে সে বলে, দাদা ও দাদা, তুমি বাড়ি ছিলে না বলে আমি আর বৌদি শুতাম ঘরে, আর কেউ যাতে ঘরে ঢুকতে না পারে তার জন্যই দরজার কাছে রাখতাম জুতো আর তরোয়াল। ও দাদা, বুঝতে পারছো তো আমি তোমার বোন, তুমি তরোয়ালটা নামাও। রাজকুমারের কিন্তু তাতেও হুঁশ হয় না। সে রেগেই বলে, ওসব দাদা ফাদা বুঝি না, আগে বেরো তারপর দেখছি। ঘরের মধ্যে বোন কেঁদে বলে, ও বৌদি, দাদা দারুণ রেগেছে, আমাকে কেটেই ফেলবে। বলে সে তার পোশাক ছিঁড়ে তার টুকরো বের করে দেখায় রাজকুমারকে। বলে, এবার বিশ্বাস হচ্ছে তো আমি তোমার বোন কিনা? আর ঠিক তখনই রাজকুমারের মনে পড়ে তার গুরুর কথা। মনে পড়তেই কেঁদে ফেলল সে। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে সে, কি গাধা আমি, গুরু বলেছিল রাগকে চেপে রাখতে, অথচ সে কথা না শুনে আজ আমি একটা খুন খারাপি করে ফেলছিলাম। আমার চেয়ে হাঁদা, আমার চেয়ে পাষণ্ড আর কে আছে? এই সব বলে অনেকক্ষণ কাঁদল সে। এক সময় রাজাও আসে, দেখে শুনে আর বোঝে ছেলে তার বুঝি সওদা করেছে ভালোই। এখন তার জ্ঞান হয়েছে বেশ। এটা যে গল্প নয় তার প্রমাণ, সাঁওতালরা এখনো কোথাও খেতে বসতে গেলে যতটুকুই হোক আসন বা চাটাইটাকে একটু সরাবে। যাক সে কথা, গল্পটা কিন্তু ঠিক এখানেই শেষ। তাহলে কি যেন বলেছিল, যেখানে বসছে আসনটা একটু সরিয়ে বসতে, দ্বিতীয় কি বলেছিল, আগাটায় চান করতে, তৃতীয় বলেছিল চাষি গুরু যে ঝট করে না রেগে যেতে, যে যতই কাণ্ড করুক তাকে অন্তত 2 শোধরানোর সুযোগ দিতে, তারপর যা করার করো, যদি সে না সুযোগ করে। আর চতুর্থ যেটা তিনি বিনামূল্যে দিয়েছিলেন, সেটা হলো যে 5 জনে যা বলবে সেটাকে মেনে নিতে। সে ঠিক ভুল যাই হোক, 5 জন মিলে যা সিদ্ধান্ত নিচ্ছে সেটাকে সম্মান করতে। তো আজ এই অবধি এইটুকুনি ছিল আমাদের রূপকথার গল্প। হয়তো এটা ঠিক রূপকথা নয়, জীবনের অনেকগুলো কথা। তাহলে আজ এই অবধি, ভালো থেকো, আনন্দে থেকো, টাটা।